হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনসিইআরটি থেকে ক্লাস 12-এর পার্ট 2 এবং তার প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ আলোচনা করব। ইতিপূর্বে আমরা ভারতবর্ষের স্বাধীনতার প্রথমেই কোন কোন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সেই সমস্যাগুলোর সম্পর্কে জানছি। প্রিন্সেলি স্টেট যাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল তারা ভারতে যোগ দিতে পারে, পাকিস্তানে যোগ দিতে পারে অথবা স্বাধীন থাকতে পারে। তো যে সমস্ত প্রিন্সেলি স্টেট, খুব অল্প প্রিন্সেলি স্টেট ছিল যারা স্বাধীন থাকতে চেয়েছিল বা ভারতবর্ষে যোগ দিতে চায়নি, তো তাদের ঠিক কিভাবে ভারতবর্ষে যোগ দেওয়ানো হয়েছিল সেই বিষয়টা আজকে আমরা জানব। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে হায়দ্রাবাদের নিজামের সাথে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো হায়দ্রাবাদ কিন্তু সরাসরি প্রথমে যোগ দিতে চায়নি। কিভাবে হায়দ্রাবাদকে যোগ দেওয়ানো হয়েছিল সেই বিষয়টা আজকে আমরা জানব, এবং তার সাথে সাথে আরও যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত প্রিন্সেলি স্টেট যোগ দেয়নি সে সম্পর্কে জানব, মণিপুর বা অন্যান্য স্টেট সম্পর্কে। তো হায়দ্রাবাদ, the largest of the princely state, was surrounded entirely by Indian territory. হায়দ্রাবাদ প্রিন্সেলি স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল এবং ভারতের একেবারে মাঝে রয়েছে, কোনো বর্ডার এরিয়াতে নেই। হায়দ্রাবাদের মানচিত্রটা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। Some part of the old Hyderabad state are today parts of Maharashtra. পুরাতন যে হায়দ্রাবাদ ছিল সেটা বর্তমানে মহারাষ্ট্রের কিছুটা অংশের মধ্যে পড়ছে। তো কর্ণাটক অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বেশ কিছুটা অংশ জুড়ে তৎকালীন যে হায়দ্রাবাদ সেই হায়দ্রাবাদ কিন্তু ছিল এবং যথেষ্ট বড় ছিল, সেটা বোঝা যাচ্ছে। ইটস রুলার ক্যারিড দ্য টাইটেল নিজাম। এর যারা রুলার থাকতো তাদেরকে নিজাম বলা হতো, এটা আমরা হিস্ট্রিতে পড়েছি, আমরা জানি। অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট ম্যান, এবং তিনি কিন্তু বিশ্বের ধনীদের মধ্যে একটা অন্যতম মানুষ ছিলেন। দ্য নিজাম ওয়ান্টেড অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস ফর হায়দ্রাবাদ। এখানেই সমস্যাটা তৈরি হচ্ছে। হায়দ্রাবাদের যিনি নিজাম উনি বলছেন আমরা স্বাধীন থাকবো, আমরা ভারতে যোগ দেব না। তো কিরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ভারতের মধ্যেকারই একটা অংশ, ভারতের মধ্যকারই একটা প্রিন্সেলি স্টেট, সেই যদি ভারতে যোগ না দেয় তাহলে ভারতবর্ষের মধ্যবর্তী একটা অংশ সেটা বাইরে থেকে যাচ্ছে, সেটা একটা কিরকম খারাপ পরিস্থিতি হতে পারে আমরা কল্পনা করতে পারি। হি এন্টার্ড ইনটু হোয়াট ওয়াজ কল্ড দ্য স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া ইন নভেম্বর 1947 ফর এ ইয়ার হোয়াইল নেগোসিয়েশন উইথ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ার গোয়িং অন। তিনি একটা এগ্রিমেন্টের মধ্যে এসেছিলেন, স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট, অর্থাৎ কথাবার্তা চলছে, ভারতবর্ষের সাথে কথাবার্তা চালানোর জন্য তিনি নভেম্বর 1947 একটা এগ্রিমেন্ট করেছিলেন। ইন দ্য মিন টাইম আ মুভমেন্ট অফ দ্য পিপল অফ হায়দ্রাবাদ স্টেট এগেইনস্ট দ্য নিজাম রুল গ্যাদার্ড ফোর্স। তো এখানে সাধারণ মানুষ কিন্তু হায়দ্রাবাদের নিজামের এই যে ডিসিশন তার বিরোধিতা করছে, অর্থাৎ তারা চাইছে ভারতবর্ষে যোগ দিতে, কিন্তু নিজাম সেটা শুনছেন না। দ্য প্রেজেন্টলি ইন দ্য তেলেঙ্গানা রিজন ইন পার্টিকুলার ওয়াজ দ্য ভিকটিম অফ নিজামস অপ্রেসিভ রুল অ্যান্ড রোজ এগেনস্ট হিম। তো তেলেঙ্গানা অঞ্চলে এখানকার যারা মানুষ ছিলেন তারা কিন্তু নিজামের বিরুদ্ধে তারা অপোজ করলেন, তারা এটা মেনে নিচ্ছেন না। ওমেন হু হ্যাড সিন দ্য রোস্ট অফ ইটস প্রসেশনস জয়েন দ্য মুভমেন্ট ইন লার্জ নাম্বার। এখানে সাধারণ মহিলারাও কিন্তু এই আন্দোলনে অংশ নিতেন, অর্থাৎ হায়দ্রাবাদের নিজামের এই ডিসিশনের বিরুদ্ধে তারাও কিন্তু আন্দোলন করছিলেন, মহিলারাও। হায়দ্রাবাদ টাউন ওয়াজ দ্য নার্ভ সেন্টার অফ দিস মুভমেন্ট। হায়দ্রাবাদ যে শহর ছিল সেটা ছিল এই মুভমেন্টের একেবারে কেন্দ্রবিন্দু। দ্য কমিউনিস্ট অ্যান্ড দ্য হায়দ্রাবাদ কংগ্রেস ওয়ার ইন দ্য ফোরফ্রন্ট অফ দ্য মুভমেন্ট। ওইখানে যারা কমিউনিস্ট ছিল এবং যারা কংগ্রেস ছিল হায়দ্রাবাদ অঞ্চলে, তারা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্য নিজাম রেসপন্ডেড বাই আনলিজিং এ প্যারামিলিটারি ফোর্স নোন অ্যাজ দ্য রাজাকার্স অন দ্য পিপল। নিজাম কি করলেন, তার যে সৈন্যবাহিনী ছিল, প্যারামিলিটারি ফোর্স ছিল, যাকে বলা হচ্ছে রাজাকার্স,
এদেরকে ইউজ করলেন যারা আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে দমন করার জন্য। দ্য অ্যাট্রোসিটিস অ্যান্ড দ্য কমিউনাল নেচার অফ দ্য রাজাকাস knew no bounds. They murdered, maimed, raped and looted, targeting particularly the non-Muslim. তো নন মুসলিম পার্সন যারা ছিল, মূলত তাদের, মুসলিমদেরও তার মধ্যে ছিল, সকলেই ছিল, এদেরকে কিন্তু নানানভাবে অত্যাচার করা হলো, মেরে দেওয়া হলো, বিভিন্ন রকমভাবে তাদেরকে যেমন তেমন প্রকারে বিদ্রোহটাকে দমন করার চেষ্টা করা হলো। দ্য সেন্ট্রাল মুভমেন্ট had to order the army to tackle the situation. The September 1948, Indian army moved into to control the Nizam's force. After a few days of intermittent fighting, the Nizam surrendered. This led to Hyderabad's accession to India. তো একেবারে লাস্ট কটা লাইনে মূল বিষয়টা বলা রয়েছে যে শেষ পর্যন্ত অবস্থাটা এমন জায়গায় চলে যায় যে ভারতের যারা আর্মি, তাদেরকে এগিয়ে আসতে হয়, তারা এই যে অত্যাচার সেটাকে বন্ধ করে এবং হায়দ্রাবাদের নিজাম তিনি স্যারেন্ডার করতে বাধ্য হন। তো এইভাবে হায়দ্রাবাদ কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তো খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই যেগুলো যারা যোগ দিতে চায়নি প্রত্যেকটারই একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে। কাশ্মীরের একটা স্টোরি রয়েছে, মণিপুরের একটা স্টোরি রয়েছে, জুনাগড়ের একটা স্টোরি রয়েছে। তো আমরা হায়দ্রাবাদেরটা জানলাম যে নিজাম যোগ দিতে চায়নি, সে স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু অ্যাটলিস্ট সাধারণ মানুষও সেটা চায়নি এবং পরবর্তী সময় মিলিটারি অপারেশনের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, মণিপুরে কি হয়েছিল সেই গল্পটা আমরা দেখব। A few days before independence, the Maharaja of Manipur, Bodhachandra Singh, signed the instrument of accession with the Indian government on the assurance that the internal autonomy of Manipur would be maintained. তো এখানে ভারত সরকারের সাথে চুক্তি করছে মণিপুরের মহারাজা যে মণিপুরের যে সমস্ত ইন্টারনাল ব্যাপার রয়েছে, ইন্টারনাল স্বাধীনতাটা কিন্তু তার থাকবে। তো এটা ঠিক আছে, এক্সটার্নাল ব্যাপারগুলো যে এক্সটার্নাল অ্যাফেয়ার রয়েছে বা মিলিটারি অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো ভারত সরকারের হাতে থাকবে, কিন্তু ইন্টারনাল যে বিষয়টা, আভ্যন্তরীণ বিষয়, সেটা মণিপুরের যিনি প্রিন্স ছিলেন তিনি, তার হাতেই সেটা থাকবে। আর দ্য pressure of public opinion, the Maharaja held election in Manipur in June 1948 and the state became a constitutional monarchy. তো এখানে একটা ইলেকশন করা হলো, কিন্তু এখানে মনার্কিটাই এলো, সংবিধান থাকবে সেখানে, কিন্তু মনার্কিটাই বজায় থাকলো, রাজতন্ত্রটাই সেখানে থাকলো। Thus, Manipur was the first part of India to hold an election based on universal adult franchise. তো এখানে যেহেতু ভোট হয়েছিল, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কাকে বোঝায়, অর্থাৎ এখানে প্রত্যেকে ভোটাভুটিতে যখন অংশগ্রহণ করছে সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তো মণিপুরের সকলে যেহেতু ভোটে অংশগ্রহণ করেছিল 1948 জুনে, সেজন্য মণিপুরকে হচ্ছে প্রথম রাজ্য যারা কিনা এই ভোটটা করেছিল। কারণ আমরা জানি স্বাধীন ভারতের যে সাধারণ ইলেকশন হয় সেটা হয়েছিল 1951 সালে। তার আগেই মণিপুরে কিন্তু এরকম একটা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ভোট হয়ে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু যে কোনো জায়গাতে করা হতে পারে, ইন্ডিয়ান পলিটিতে হতে পারে, হিস্ট্রিতে হতে পারে, এরকম বিভিন্ন জায়গাতে প্রশ্নটা হতে পারে যে প্রথম কোন রাজ্যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হয়েছিল। প্রথম কেন? কারণ এর আগে যেগুলো ভোট হতো সেগুলো, ইংরেজ আমলে যে ভোটগুলো হতো সেগুলো কিন্তু ইউনিভার্সালি সকলে ভোট দেওয়ার ক্ষমতা সকলে ছিল না। কাদের ছিল? যারা সমাজে একেবারে এলিট পর্যায়ে মানুষ, যাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি রয়েছে, এরকম শিক্ষিত কিছু সাধারণ অল্প সংখ্যক মানুষ, তারা ভোট দেওয়ার ক্ষমতা তাদের ছিল। কিন্তু ইউনিভার্সালি প্রত্যেকে 18 বছরের উপরে যারা থাকছে, আগে এটা 21 বছর ছিল, যাই হোক, তো তাদের উপরে যারা থাকছে প্রত্যেকে ভোট দিতে পারে। এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এটা প্রথম হচ্ছে মণিপুরে। আচ্ছা, ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ মণিপুর দেয়ার আর শার্প ডিফারেন্সেস ওভার দ্য কোয়েশ্চেন অফ মার্জার অফ মণিপুর উইথ ইন্ডিয়া। মণিপুরের ইলেকশন হলো, সব কিছু হলো, কিন্তু মণিপুরের যে অ্যাসেম্বলি ছিল, মণিপুরের যে বিধানসভা, সেখানে কি দেখা যাচ্ছে? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছেন। তো বিভিন্ন যারা এখানে যারা নির্বাচিত হয়ে আসছেন তারা ডিভাইড হয়ে যাচ্ছেন, যে কেউ বলছে ভারতে যোগ দেওয়া হবে, কেউ বলছে ভারতে যোগ দেওয়া হবে না। হোয়াইল দ্য স্টেট কংগ্রেস ওয়ান্টেড দ্য মার্জার, আদার পলিটিক্যাল পার্টি ওয়ার অপোজ টু ইট। আদার পলিটিক্যাল পার্টি অপোজ করছে। কংগ্রেস বলছে যে আমরা যোগ দেব ভারতে, মণিপুরের যারা কংগ্রেস তারা চাইছে যোগ দিতে, অন্য পার্টিরা বলছে যোগ দেব না। কনফ্লিক্ট হচ্ছে একটা। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাকসেসড ইন pressuring the Maharaja into signing a merger agreement in September 1949 without consulting the popularly elected Legislative Assembly of Manipur. The government of India কি করছে?
মহারাজাকে সরাসরি সাইন করছেন 1949 সেপ্টেম্বরে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে না গিয়ে, কারণ সেখানে কন্ট্রোভার্সি হচ্ছে, কেউ বলছে মার্জার হবে, কেউ বলছে হবে না। কিন্তু সেই সব দিকে না গিয়ে মহারাজার থেকে সরাসরি মহারাজাকে দিয়েই সই করিয়ে নেওয়া হচ্ছে যে মণিপুর কিন্তু ভারতের অংশ হয়ে যাবে, মার্জার হবে। দিস কজ আ লট অফ অ্যাঙ্গার অ্যান্ড রিসেন্টমেন্ট ইন মণিপুর, দ্য রিপারকিশনস অফ হুইচ আর স্টিল বিং ফেল্ট। অর্থাৎ এখানে কি করা হলো, এখানে নির্বাচিত হয়ে যারা এলো তাদের পারমিশন কিন্তু নেওয়া হয়নি। তো যেহেতু তাদের মধ্যে দ্বিধা ছিল, নানা রকম দ্বন্দ্ব ছিল, সরাসরি মহারাজার থেকেই সইটা করিয়ে নেওয়া হচ্ছে যে মণিপুর ভারতের অংশ হিসেবে থাকছে। এই জন্যই আমরা বর্তমান সময়তেও কিন্তু মণিপুরে নানা রকম সমস্যা দেখতে পাওয়া যায়। যারা নির্বাচিত হয়ে এলো তাদের কাছে কিন্তু এখানে যাওয়া হয়নি। তো এটা একটা সমস্যা। বর্তমান সময়তেও নানা রকম ইনসার্জেন্সি এখানে চলে, নানা রকম বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মিলিটেন্সি দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা, ছোটোখাটো বিভিন্ন রকম নানান ধরনের চলতে থাকে। তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে। মণিপুরে কিন্তু এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, এরপর রিঅর্গানাইজেশন অফ স্টেট। কাশ্মীরের বিষয়টা পরবর্তী অন্য অধ্যায়ে রয়েছে। তো এখানে এবার স্টেটগুলোকে, রাজ্যগুলো তো তৈরি করা হবে, কিসের ভিত্তিতে কিভাবে তৈরি করা হবে? সবে স্বাধীনতা এসেছে, অধিকাংশ প্রিন্সেলি স্টেট যোগ দিয়েছে, যারা দেয়নি তাদেরকে নানাভাবে যোগ দেওয়ানো হচ্ছে, কিন্তু রাজ্যগুলোকে কিভাবে সাজানো হবে? দ্য প্রসেস অফ নেশন বিল্ডিং ডিড নট কাম টু অ্যান এন্ড উইথ পার্টিশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ প্রিন্সেলি স্টেট। প্রিন্সেলি স্টেটকেই যখন ইন্টিগ্রেশনে নিয়ে আসা হলো বা পার্টিশন হলো, এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক সমস্যা রয়েছে। না, দ্য চ্যালেঞ্জ ওয়াজ টু ড্র দ্য ইন্টারনাল বাউন্ডারি অফ দ্য ইন্ডিয়ান স্টেট। আভ্যন্তরীণ যে রাজ্যগুলো ছিল তার বাউন্ডারি তৈরি করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাও the challenges was to draw the internal boundary of the Indian state. This was not just a matter of administrative division. এটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের বিষয়টা নয়। The boundaries had to be drawn in a way so that the linguistic and cultural popularity of the country would be reflected without affecting the unity of the nation. তো রাজ্য তৈরি করতে হবে, প্রিন্সেলি স্টেট ইন্টিগ্রেশন হয়ে গেছে, ভারতে বর্ডার তৈরি হয়ে গেছে, ডিভিশন পার্টিশন হয়ে গেছে, কিন্তু ভারতের ভেতরের বর্ডারটা এমনভাবে করতে হবে, রাজ্যগুলোর বর্ডারটা এমন হতে হবে যাতে ভারতের ইউনিটির ক্ষেত্রে কোনো সমস্যা না আসে, ইউনিটি কোনো ধাক্কা না খায়, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। সেইভাবে রাজ্যগুলোকে অর্গানাইজ করতে হবে। ডিউরিং কলোনিয়াল রুল দ্য স্টেট বাউন্ডারি ওয়ার ড্রন আইদার অন অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স অর সিম্পলি কনসিডার্ড উইথ দ্য টেরিটরিজ অ্যানেক্স বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অর দ্য টেরিটরিজ রুল বাই দ্য প্রিন্সেলি পাওয়ার। তো এখানে কিভাবে বাউন্ডারিগুলোকে করা হতো, ডিভিশন করা হতো ব্রিটিশদের সময়। ব্রিটিশরা নতুন টেরিটরি পেল, সেটাকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে এলো, অথবা প্রিন্সেলি স্টেট আগে যেরকমভাবে ছিল সেই অনুযায়ী কিন্তু বাউন্ডারিটা এখানে রাখা হলো, এরকমভাবে করা হতো তখন। অর্থাৎ তখনকার দিনে কোনো রকম সাধারণ নিয়ম মানা হতো না। নতুন একটা টেরিটরি রয়েছে, নতুন একটা প্রিন্সেলি স্টেট অ্যানেক্স করেছে, ব্রিটিশরা জিতে নিয়েছে, সেটাকে মার্জ করে দিল, সেটাই তার বাউন্ডারি, এরকমভাবে তখন হতো। Our national movement had rejected this division as artificial and had promised the linguistic principle as the basis of formation of state. তো লিঙ্গুইস্টিক বেসিসটাই এসেছিল, আমরা জানি 1956-তে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসে, সেখানে ল্যাঙ্গুয়েজকে কিন্তু বেস ধরা হয়েছে। আমরা জানি ফজল আলী কমিশন তৈরি হয়েছিল, ফজল আলী কমিশনের রেকমেন্ডেশনেই কিন্তু এই আইনটা আসে, এবং সেখানে বলা হয় যে ভাষার ভিত্তিতে কিন্তু স্টেট হবে, ভাষার ভিত্তিতে স্টেট হবে, কিন্তু তার মানে এই নয় যে একটা ভাষা মানে একটা স্টেট। কিন্তু স্টেট রিঅর্গানাইজেশনের একটা বেসিস হিসেবে ভাষাকে ধরা হয়েছিল, সেটা এখানে বলা হচ্ছে। ইনফ্যাক্ট আফটার দ্য নাগপুর সেশন অফ কংগ্রেস ইন 1920 the principles was recognized as the basis of the reorganization of the Indian National Congress Party itself. তো 1920-তেই স্টেট রিঅর্গানাইজেশনের জন্য এরকম ধরনের নাগপুর সেশন যেটা হয়েছিল কংগ্রেসের, তো সেখানে এরকম একটা আইডিয়া নেওয়া হয়েছিল যে স্টেটকে রিঅর্গানাইজ করার প্রয়োজন আছে। মেনি প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটিজ ওয়ার ক্রিয়েটেড বাই লিঙ্গুইস্টিক জোন হুইচ ডিড নট ফলো দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ব্রিটিশ ইন্ডিয়া।
তো তৎকালীন সময়তে আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু ডিভিশন ছিল কংগ্রেসের মধ্যেই যেভাবে এই বিষয়গুলো করা হতো, সেখানে লিঙ্গুইস্টিক বেসিস একটা কিন্তু আগে থেকেই ধরা হতো, এরকম একটা অনেক দিন আগে থেকেই চলে আসছে। Things change at our independence and partition. Our leader felt that carving out state on the basis of language might lead to disruption and disintegration. এখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? যদি ভাষার ভিত্তিতে আলাদা করে দেওয়া হয় রাজ্যগুলোকে, তাহলে কিন্তু একটা রিজিয়নালিজম মাথা ছাড়া দেবে। রিজিয়নালিজম বিষয়টা কি? সেই এলাকার মানুষ তারা কিন্তু মেবি একজোট হয়ে আলাদা হওয়ার চেষ্টা করতে পারে যদি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা রাজ্য তৈরি করা হয়। এখানে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা লিডাররা বুঝতে পারছেন। ইট ওয়াজ অলসো ফেল দ্যাট দিস উড ড্র অ্যাটেনশন ওয়ে ফ্রম আদার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস দ্যাট দ্য কান্ট্রি ফেসড। এর ফলে কি হতে পারে? মূল জায়গা যেটা ডেভেলপমেন্টের প্রয়োজন সেটা আসবে না হয়তো, কিন্তু এরকম নানা রকম সমস্যা চলতে থাকবে যদি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে শুধুমাত্র ভাগ করা হয়। সেন্ট্রাল লিডারশিপ ডিসাইডেড টু পোস্টপোন ম্যাটার। দ্য নিড for postponement was also felt because the fate of the princely state had not been decided. Also the memory of partition was still fresh. তো এখানে এই বিষয়টাকে প্রথমে পরিত্যাগ করা হয়েছিল, কারণ আমরা জানি জেভিপি কমিটি ছিল, জওহরলাল নেহরু, পট্টবী সীতারামাইয়া এবং বল্লভভাই প্যাটেল, এরা কিন্তু রিজেক্ট করে দেয় ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে রাজ্য তৈরি হবে, এটা কিন্তু প্রথমে রিজেক্ট করা হয়েছিল। এখানে সেটাই ঘুরিয়ে বলা হচ্ছে যে প্রথমে কিন্তু লিডাররা এটা মানতে চায়নি যে ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটটাকে ভাগ করা হবে। তাহলে কীভাবে ভাগ করা হবে সেই বিষয়টা এখানে বলা রয়েছে। দিস ডিসিশন অফ দ্য ন্যাশনাল লিডারশিপ ওয়াজ চ্যালেঞ্জ বাই দ্য লোকাল লিডার ইন দ্য পিপল। প্রোটেস্ট বিগান ইন দ্য তেলেগু স্পিকিং এরিয়াস অফ ওল্ড মাদ্রাজ প্রভিন্সেস। তো আমরা জানি এর আগে নানা রকম প্রোটেস্ট হয়েছে অন্ধ্রপ্রদেশে, তৎকালীন অন্ধ্রপ্রদেশে প্রোটেস্টটা প্রথম শুরু হয় এবং সেখানে ব্যাপকভাবে আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে এই ফজল আলী কমিশন বসানো হয় এবং তারা শেষ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ বেসিসটা ধরে নিয়েছিল। সেই আন্দোলনটা কীরকমভাবে হয়েছিল এখানে একটু ডিটেলসে রয়েছে। ডেসক্রিপটিভ রাইটিংয়ের সময় এটা কিন্তু প্রচুর প্রয়োজন হবে। তো প্রোটেস্ট বিগান ইন দ্য তেলেগু স্পিকিং এরিয়াস অফ ওল্ড মাদ্রাজ প্রভিন্সেস হুইচ ইনক্লুডেড প্রেজেন্ট ডে তামিলনাড়ু। তো তামিলনাড়ুতেও প্রোটেস্ট শুরু হয়, যারা তেলেগু ভাষায় কথা বলতো, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। সেই সময় তো অন্ধ্রপ্রদেশ হয়নি, তামিলনাড়ুটাই বড় এলাকা জুড়ে ছিল যেটাকে মাদ্রাজ বলা হতো, মাদ্রাজ প্রভিন্স যেটাকে বলা হতো। তখন তামিলনাড়ুও আসেনি বা অন্ধ্রপ্রদেশও আসেনি, বড় এলাকাটাকে মাদ্রাজ হিসেবে পরিচিত ছিল এবং কেরালা, কর্ণাটকের সমস্ত জায়গাতে কিন্তু প্রোটেস্টটা আসতে থাকে। দ্য Vishalandra movement as a movement for the separate Andhra was called. তো অন্ধ্রের জন্য, অন্ধ্রপ্রদেশের জন্য যে দাবি সেটাকে বলা হচ্ছে Vishalandra মুভমেন্ট। এর নামটা একটু মনে রাখতে হবে। Vishalandra মুভমেন্ট demanded that the Telugu speaking areas should be separated from the Madras province of which they were a part and be made into a separate Andhra province. তো এখানেই বলা হচ্ছে যে মাদ্রাজ প্রভিন্স থেকে এই আলাদা করে অন্ধ্রপ্রদেশের ডিমান্ড কিন্তু করছে তারা। নিয়ারলি অল দ্য পলিটিক্যাল ফোর্সেস ইন দ্য আন্ধ্র রিজন ওয়ার ইন ফেভার অফ লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ দ্য মাদ্রাজ প্রভিন্সেস। তো সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু, অন্ধ্রপ্রদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এটাকে সমর্থন করছে যে আলাদা একটা রাজ্য আমাদের চাই, যারা আমরা তেলেগু স্পিকিং মানুষ রয়েছি তাদের জন্য একটা আলাদা রাজ্য চাই। দ্য মুভমেন্ট গ্যাদার্ড মোমেন্টাম অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ভিজুয়ালাইজেশনস। পট্টি সীতারামালু, এই নামটা মনে রাখতে হবে, পট্টি সিরামালু, a Congress leader and a veteran Gandhian, went on an indefinite fast that led to his death after 56 days. এখানে একটা ভয়ানক ঘটনা ঘটছে। পট্টি সিরামালু কংগ্রেস লিডার ছিলেন, গান্ধীজিকে অনুসরণ করতেন। তিনি করলেন কি? তিনি ফাস্টিং শুরু করলেন, অনশন শুরু করলেন আনটিল ডেথ। 56 দিন উনি এই অনশনটা কিন্তু করেছিলেন। This caused great unrest and resulted in violence outburst in Andhra region. তো স্বাভাবিক উনি মারা যাচ্ছেন এবং তারপরেই কিন্তু ভয়ানকভাবে বিদ্রোহটা ছড়িয়ে পড়ছে। People in large number took to the street, many were injured or lost their lives in police firing. পুলিশ ফায়ারিং হচ্ছে, মারা যাচ্ছেন অনেকে। In Madras, several legislators resigned their seat in protest.
যারা নির্বাচিত ছিলেন অলরেডি তারা রেজিগনেশন দিচ্ছেন, অর্থাৎ একেবারে ওপরতলা থেকে নিচুতলা পর্যন্ত সমস্ত মানুষ এই বিদ্রোহে অংশ নিচ্ছেন। ফাইনালি দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্সড দ্য ফরমেশন অফ দ্য সেপারেট অন্ধ্রপ্রদেশ স্টেট ইন ডিসেম্বর 1952। 1952-তে ঘোষণা করা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ নামে নতুন একটা রাজ্য তৈরি হবে। ইন্ডিয়া আফটার রিঅর্গানাইজেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ 1961। 1961-এ সেই মুহূর্তে কি চিত্র ছিল এখানে দেখানো রয়েছে। 1961-র ম্যাপ, অর্থাৎ 56-তে আসছে, অ্যাক্ট আসছে, এবং 1960-এ প্রথম এই রাজস্থান গুজরাট ডিভিশন হচ্ছে। তো সেই সময় তৎকালীন এরকম ধরনের ভারতের মানচিত্রটা ছিল। তো এখানে নানান একটা চিত্র দেয়া রয়েছে জওহরলাল নেহেরু এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রাজ্যের দাবি করছেন। তো এই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে চিত্রটা দেওয়া রয়েছে। যাই হোক, দ্য ফরমেশন অফ অন্ধ্রপ্রদেশ spurred the struggle for making of another state on linguistic in the in other part of the country. স্বাভাবিক, যে ভয়টা করা হচ্ছিল এতদিন, যার জন্যই ভাষার ভিত্তিতে রাজ্য করা হয়নি, সেই ভয়টাই এখানে বাস্তবায়িত হলো যে আরও অন্যান্য রাজ্যের আলাদা আলাদা ভাষাভাষী মানুষ তাদের জন্য আলাদা আলাদা রাজ্য দাবি করা শুরু করলেন। This struggle forced the central government into appointing a state reorganization commission in 1953 to took the question of redrawing the boundary of the state. তো এরপরেই 1953-তে আমরা জানি ফজল আলী কমিশন, আমরা পলিটিতে পড়েছি, ফজল আলী কমিশন তৈরি হচ্ছে এই কারণেই যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যায় কিনা তার জন্য একটা কমিশন আসছে। The commission in its report accept that the boundaries of the state should reflect the boundaries of the different languages. On the basis of the report, the State Reorganization Act was passed in 1956. 1956-তে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হচ্ছে ফজল আলী কমিশনের রিপোর্টের ভিত্তিতে। দিস লেড টু দ্য ক্রিয়েশন অফ 14 স্টেট অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরিজ। তো এখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা মনে রাখতে হবে, প্রশ্ন তৈরি হতে পারে যে যখন এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এলো 1956-তে, তখন সেই মুহূর্তে এই অ্যাক্ট অনুযায়ী কতগুলো রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি ভারতের মধ্যে ছিল। 14টা রাজ্য ছিল এবং 6টা ইউনিয়ন টেরিটরি সেই সময় করা হয়েছিল। এরপরে আরও ডিভিশন হয়েছে, সেটা আমরা জানি, ইতিহাসে পড়েছি, আমরা পলিটিতে পড়েছি কিভাবে পরপর কোনটা ডিভিশন হয়েছিল। লিঙ্গুইজম এর বিষয়টা এখানে আসছে, কারণ হচ্ছে সমস্যা তৈরি হওয়ার যে জায়গা, সেটা সবচেয়ে বড় জায়গা, সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষার জন্য একটা একটা যদি রাজ্য তৈরি করতে হয় তাহলে তো ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে, ইন্টিগ্রিটি বিষয়টা কিন্তু আর থাকবে না, একটা আলাদা সেপারেশন কিন্তু মনোভাব মানুষের মধ্যে কাজ করবে, যেটা কিন্তু পরবর্তীকালে ভারতের ইন্টিগ্রিটির পক্ষে ভয়ানক হতে পারে, লিঙ্গুইজম। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। One of the most important concerns in the early years was that demand for separate state would endanger the unity of the country, যেটা বলছিলাম আমি, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে ওই বিষয়টাই যে কান্ট্রি ইউনিটির ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। It was felt that linguistic state may foster separatism and create pressure on the newly founded nation. নতুন দেশ তৈরি হয়েছে সবে সবে, সেই সময় যদি এরকম সেপারেটিজম তৈরি হয়, বিচ্ছিন্নতাবাদ তৈরি হয় যে আমরা আলাদা ভাষাভাষী মানুষ, আমরা বিচ্ছিন্ন থাকবো, আমরা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাব, এরকম বিষয় যদি তৈরি হয় সেটা ভারতের পক্ষে আরও খারাপ বিষয় হবে। But the leadership under popular pressure finally made a choice in favor of linguistic state. তো লিঙ্গুইস্টিক স্টেট হবে, এটা ঠিক হয়েছিল। It was hoped that if we accept the regional and linguistic claims of all regions, the threat of division and separatism would be reduced. Besides, the accommodation of regional demand and formation of linguistic state are also seen as more democratic. Now, it is more than 50 years since the formation of the linguistic states. We can say that linguistic state and movements of the formation of the state changed the nature of the democratic policies and leadership in some basic way. The path to politics and power was now open to people other than the small English-speaking elite. Linguistic reorganization also have some uniform basis to drawing the state boundaries. তো এখানে ভাষার ভিত্তিতে রাজ্যর তৈরির ফলে কি কি পরিবর্তন এলো, কি কি নতুন বিষয় উঠে এলো, সেই বিষয়টাও কিন্তু এখানে বলা হচ্ছে যে এর আগে কি ছিল, ইংলিশ স্পিকিং স্টেট বা ইংলিশ স্পিকিং এরিয়া যেখানে ছিল তারা কিন্তু ডমিনেন্স করতো, তাদের মতামত তাদের সেইগুলোই কিন্তু বেশি আসতো। এখানে যখনই ভাষার ভিত্তিতে রাজ্য হলো
তখনই আলাদা আলাদা ভাষা তাদের নিজস্ব একটা মর্যাদা কিন্তু তারা পেল। এটা এটা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাষাকেই মর্যাদা দিতে হবে। যেহেতু প্রত্যেকের মাতৃভাষার একটা মর্যাদা রয়েছে, সেটাকে আমরা কিন্তু ন্যাশনাল জাতীয় ক্ষেত্রেও মর্যাদা দিতে হবে। তো এই জন্যই কিন্তু এখনো পর্যন্ত ভারতে কোনো স্টেট ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই, রাষ্ট্রীয় ভাষা কিন্তু নেই, একটাই কারণে। It did not lead to disintegration of the country as may had feared earlier. On the contrary, it strengthened national unity. তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষাটা কিন্তু সমস্যা তৈরি করেনি আমাদের দেশের ইউনিটির ক্ষেত্রে, এটা কিন্তু আরও দৃঢ় হয়েছে বলা যেতে পারে। Above all, the linguistic state underline the acceptance of the principle of diversity. When we say that India adopted democracy, it does not simplify mean that India embodied a democratic constitution, nor does it merely mean that India adopted the formation of elections. The choice was larger than that. খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেওয়া আছে, একেবারে মেন্সে এই স্টেটমেন্টটা তুলে দিতে পারে। ইলাবোরেট করো, এটা খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, when we say that India adopted democracy, it does not simply mean that India embodied a democratic constitution, nor does it merely mean that India adopted the formation of election. The choice was larger than that. ভারতবর্ষ যখন স্বাধীনতা যখন স্বাধীন হচ্ছে, তখন শুধুমাত্র ভারতবর্ষ যে একটা ডেমোক্রেসি কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছিল তাই নয়, শুধুমাত্র একটা গণতান্ত্রিক সংবিধান অ্যাডপ্ট করেছিল শুধুমাত্র তাই নয়, বা শুধুমাত্র ইলেকশন হবে এটাকেই শুধুমাত্র গণতন্ত্র হিসেবে ধরে নেওয়া হয়েছিল তাই নয়, এটা আরও ব্রডার অ্যাসপেক্ট এসেছিল। অর্থাৎ এই যে ভাষাটাকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে, এটাও তো একটা গণতান্ত্রিক বিষয়, কারণ ভাষাটাকে তার উপর তো চাপিয়ে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা মানুষের এখানে অধিকার থাকছে, তারা তাদের নিজেদের ভাষাকে মর্যাদা দিতে পারে। এই বিষয়টাও তো একটা ডেমোক্রেসি, এটাকেই কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে এবং এটাই বলতে চাওয়া হচ্ছে যে ভারতের ডেমোক্রেসির যে মিনিংটা ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের পরে, সেটা কিন্তু আরও ব্রড অ্যাসপেক্টে চলে আসছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবারও বলবো, এরকম জায়গা থেকে তুলে দিয়ে কিন্তু এটাকে ইলাবোরেট করতে বলা হবে। মেন্সে এই জিনিসটাই করা হয়, নানান জায়গা থেকে যে কনসেপ্টগুলো, স্টেটমেন্টগুলো, সেটাকে কিন্তু ইলাবোরেট করতে বলা হয়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ডেমোক্রেসি মিন্স কিন্তু সমস্ত দিক থেকে মানুষ যেন স্বাধীনতা ভোগ করতে পারে, তো সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। It was a choice in favor of recognizing and adapting the existence of different, which would at time be oppositional. Democracy, in other words, was associated with the popularity of ideas and ways of life. Much of the politics in the latter period was to take place within this framework. তো পরবর্তীকালে আমরা দেখব বিভিন্ন ডিসিশন এরকম ধরনের নেওয়া হয়েছিল, যেটা আমাদের ডেমোক্রেসিকেই কিন্তু আরও বেশি প্রতিফলিত করে, আরও বেশি ডেমোক্রেটিক ডিসিশন কিন্তু পরবর্তীকালেও বিভিন্ন এসেছিল। তো এখানে এক্সারসাইজ দেওয়া রয়েছে, চ্যাপ্টার 2 এর পর রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখব পরপর বিভিন্ন বিষয়গুলো কি বলা হয়েছে। ফাস্ট ফরওয়ার্ড ক্রিয়েশন অফ নিউ স্টেট। দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রিন্সিপাল অফ লিঙ্গুইস্টিক স্টেট did not mean, however, that all states immediately become linguistic state. There were an experiment of bilingual Bombay state consisting of Gujarat and Maratha speaking people. After a popular agitation, the state of Maharashtra and Gujarat were created in 1960. তো প্রথমে তো আমরা জানি বোম্বে স্টেট ছিল, যেটা পরবর্তীকালে 1960-এ ভেঙে মহারাষ্ট্র গুজরাট হয়। টাইমটা মনে রাখতে হবে, 1960 মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটো তৈরি হচ্ছে। In Punjab also, there are two linguistic groups, Hindi speaking and Punjabi speaking. The Punjabi speaking people demanded a separate state, but it was not granted with the other state in 1956. Statehood for Punjab came 10 years later in 1966, when the territory of today's Haryana and Himachal Pradesh were separated from the larger Punjab state. তো পাঞ্জাব এর ক্ষেত্রেও এই জিনিসটা এসেছিল, পাঞ্জাব থেকে ভেঙে গিয়ে পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ তৈরি করা হয় 1966 সালে। Another major reorganization took place in the northeast 1972. Meghalaya was carved out from Assam 1972. মেঘালয়কেও আলাদা করা হয় 1972-এ আসাম থেকে। মণিপুর and Tripura to merge as separate state in some years. The state of Arunachal Pradesh and Mizoram come into being 1987. Nagaland and become a state much earlier in 1963. তো উত্তর পূর্বের রাজ্যগুলো কখন কোন সময়ে এক্সিস্টেন্সে এসেছিল বলা হয়েছে।
এগুলো একটু মনে রাখতে হবে, কারণ ক্রোনোলজি দিতে পারে কোন রাজ্যটা কখন এক্সিস্টেন্সে এসেছে, টাইমলি সাজাতে দেওয়া হতে পারে। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা খুব ভাইটাল একটা বিষয়। নতুন একটা স্টেট তৈরি হচ্ছে, নতুন একটা রাজ্য তৈরি হচ্ছে, সমস্ত কিছু তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন থেকে সব কিছু নতুন। তো সেটা কবে তৈরি হচ্ছে, কীভাবে হচ্ছে, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ ডিড নট হাউএভার রিমেন দ্য সোল বেসিস অফ অর্গানাইজেশন অফ স্টেট. In latter years, sub-regions raised demand for separate state on the basis of the separate regional cultural complaints of regional imbalance in development. 3 such states, Jharkhand, Chhattisgarh and Uttaranchal, were created in 2000. তো স্বাভাবিক, ল্যাঙ্গুয়েজ এর ভিত্তিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আন্দোলন চলে। 2000 সালে এরকম ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরাঞ্চল আলাদা করা হয়েছিল। দ্য স্টোরি অফ রিঅর্গানাইজেশন ওয়াজ নট কামিং টু অ্যান এন্ড. There are many regions in the country where are movements demanding separate and smaller states. These include Telangana in Andhra Pradesh, Vidarbha in Maharashtra, Harit Pradesh in western region, Uttar Pradesh and the northern region of West Bengal. তো এরকম অনেক আন্দোলন ছিল। একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এই যে বইটা এনসিইআরটি যে বইগুলো হয়, এটা কিন্তু লাস্ট এডিশন হয়েছিল 2007-এ। সুতরাং 2014-র যে তেলেঙ্গানা নতুন রাজ্য তৈরি হচ্ছে সেটা এখানে বলা নেই, সেটা মনে রাখতে হবে। 2 জুন 2014-তে তেলেঙ্গানা আলাদা হয়। আর অন্যান্য যে রাজ্যগুলোর ডিমান্ড রয়েছে, উত্তরপ্রদেশের মধ্যে হরিত প্রদেশ, হেন তেন অনেক কিছু রয়েছে। এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও তৈরি করেছি কিছুদিন আগে, ইউটিউবে রয়েছে, সেটা দেখে নিতে বলবো। খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্সটা তৈরি হয় আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতেই। পশ্চিমবঙ্গেতেও রয়েছে, আমরা জানি গোর্খাল্যান্ডের দাবি ওঠে। গোর্খা পিপল যারা রয়েছে নর্দার্ন রিজনে, যারা নেপালের সাথে এথনিক্স একটা সিমিলারিটি রয়েছে, তারা ডিমান্ড করে ওই অংশটা আলাদা করার জন্য, গোর্খাল্যান্ড করার জন্য। এবং উত্তরপ্রদেশের তো বহু জায়গাতে অনেক রকম ডিভিশন রয়েছে, তারা ডিমান্ড করে। তো এইগুলো একটু আমাদের জানতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র এই পলিটির এই অংশটার জন্য শুধুমাত্র এটা নয়, এটা ইন্টারনাল সিকিউরিটি বলে যে সিলেবাসের পোর্শনটুকু রয়েছে, তার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত জিনিস আমরা যখন এগুলো জানছি, শুধুমাত্র আমরা এটা পলিটির জন্য জানছি তা নয়, এটা কিন্তু নানান জায়গাতে, নানান লেখার মধ্যে, বিভিন্ন এসে রাইটিংয়ের সময় পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমি, নানান জিনিস কানেকশন করার সময় আমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এই সমস্ত জিনিসের জন্য এই সমস্ত নানান আন্দোলন বিভিন্ন সময় দমন করতে হয়, তার জন্য প্রচুর খরচও হয়ে যায়, মিলিটারি অপারেশন করতে হয় অনেক সময় অর্থনীতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত আন্দোলন বন্ধ, এই সমস্তের জন্য। তো এই সমস্ত কিছু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, একটার ওপর কিন্তু একটার এফেক্ট রয়েছে। তো এই সমস্ত জায়গা, সেজন্য এনসিইআরটি খুব ডিটেলসে পড়তে হয় এবং বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র ইনফরমেশনগুলো মাথায় রাখা নয়, আমাদের কাজটা কিন্তু বিষয়গুলো বোঝা, যে এর ফলাফলটা কি হচ্ছে, এটা কেন হয়েছিল, এই যে জিনিসগুলো হয়েছিল এটা কি ফলাফল হয়েছে সেটাও আমাদের জানতে হবে। এবং বর্তমানে এর ইম্প্যাক্ট কি পড়েছে, এখনও পর্যন্ত এর কোনো ইম্প্যাক্ট আছে কি না, সেটাও কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। কারণ আমাদের পুরোপুরি বিষয়টা বর্তমানের সাথেই রিলেটেড, নাহলে আমরা হিস্ট্রি পড়বো কেন? এটা পড়ে আমরা কি কাজে দেবে? এটা আমাদের বর্তমান যে অবস্থায় আছে থাক না, সেভাবেই তো আমরা চলছি। কিন্তু ভবিষ্যতে এরকম আরও সমস্যা তৈরি হতে পারে, তো সেটা আমরা এই অতীত থেকে এই শিক্ষাগুলো নিতে হবে এবং এই ঘটনা ঘটেছিল সেটা আমাদের জানতে হবে। তো হচ্ছে মূল বিষয়। এরপর আমি জিজ্ঞাসা করব কিছু জানার আছে কিনা, কিছু বলার আছে কিনা, তাহলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে কোয়েশ্চেন অ্যান্সার কিছু রয়েছে। এখানে একটু ব্রড কোয়েশ্চেন যেগুলো আছে, এগুলো লিখতে পারলে খুব ভালো হয়। স্টেটমেন্ট দেওয়া রয়েছে বিভিন্ন রকম এবং সেগুলো এলাবোরেট করতে দেওয়া রয়েছে। এরকম জায়গাতে একটু প্র্যাকটিস করলে ভালো হয়। এগুলো একটু খাতায় লিখলে, কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করলে এখান থেকে বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে যাবে। কারণ এই যে প্রশ্ন তৈরি হয়, এগুলো কিন্তু এর আশপাশেই তৈরি হয়। এরকম নয় যে এই প্রশ্নটাই তুলে দেওয়া হবে পুরোপুরি, কিন্তু এরকম ধরনেরই প্রশ্ন করা হয়ে থাকে। তো অধ্যায়টা সম্পর্কে কিছু প্রশ্ন করার আছে কিনা বা কিছু জানার আছে কিনা সেটা আমি জিজ্ঞাসা